আচ্ছা, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা যারা লাইভটা দেখতেছেন একটু জানাবেন। আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা, মারিয়া ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসটা দেখতেছেন আমাকে একটু জানাবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। মেহেরুন নাহার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন তো, শোনা যাচ্ছে কিনা ঠিকভাবে। আচ্ছা, ঠিক আছে, যখন তখন আমরা একটু শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, গতকাল না, গত ক্লাসে আমরা ত্রিভুজের ব্যাপারে জাস্ট একটু ধারণা নিয়েছিলাম, শেষ করতে পারিনি। তো ত্রিভুজের ব্যাপারে একটু ধারণা দিব, প্লাস আজকে ত্রিভুজ বৃত্তটা আমরা শেষ করব। যেহেতু গণিত ক্লাস, সকলে একটু বোঝার চেষ্টা করবেন। কোথাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে। প্রথমে কি নিয়ে আলোচনা করব? ত্রিভুজ নিয়ে। যেহেতু ত্রিভুজের বেসিক বিষয় গত ক্লাসে আমরা আলোচনা করেছি, জাস্ট একটু টাচ দিব আপনাদের। ত্রিভুজ কি দেখেন, ত্রিভুজ মানে এই ত্রি মানে হচ্ছে তিন, আর এই ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে তিন বাহু সমষ্টি হচ্ছে কি ত্রিভুজ। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। তাহলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটা? এই যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এগুলো প্রত্যেকটি থেকে তিনটা করে বাহু আছে না? একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। ত্রিভুজের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ। দেখেন, একটা ত্রিভুজের দুইটা বাহু যেখানে মিলিত হয় সেখানে একটা শীর্ষবিন্দু উৎপন্ন হয়, আর শীর্ষবিন্দুতে কি উৎপন্ন হয়? একটা কোণ। এই যে একটা বাহু আর এই একটা বাহু কোথায় মিলিত হয়েছে? এই জায়গায়। তাহলে এখানে একটা শীর্ষবিন্দু উৎপন্ন হয় এবং এখানে একটা কোণ উৎপন্ন হয়। এইভাবে তিনটা শীর্ষবিন্দু, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু ও তিনটা কোণ, এবং এই তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবং ত্রিভুজ কোণ ভেদে কত প্রকার? সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি। দেখেন, এই যে এই একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি না, যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যে কোণের যে ত্রিভুজের তিনটি কোণের পরিমাণই 90 ডিগ্রি ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় তাদের বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী, সমকোণী আর স্থূলকোণী। বাহু ভেদে তিন প্রকার: একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে কি সমবাহু। এগুলো বেসিক জিনিস। সমবাহু মানে সমান বাহু, সমান বাহু। তার মানে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের তিনটি বাহুই সমান। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ, এই তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণে কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণই 60 ডিগ্রি করে। কেন 60 ডিগ্রি বলি? দেখেন, সমবাহু ত্রিভুজের এই যে বাহুটা আছে এর বিপরীত কোণটাই হচ্ছে এই বাহুর কোণ, এই যে এর বিপরীত কোণটা। তাহলে যেহেতু প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, এই জন্য প্রত্যেকটা কোণই সমান হবে। আচ্ছা, ডিটেলসে না যাই। আরেকটা হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু, সম মানে সমান, দ্বি মানে হচ্ছে দুই। তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কেমন হতে পারে? সমদ্বিবাহু ত্রিভুজ এরকম হতে পারে, এই বাহু আর এই বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে এই বড় বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। এই বাহুর বিপরীত কোণ এইটা। এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই ভূমি, নিচেরটাকে বলা হয় ভূমি, নিচেরটাকে কি বলি আমরা? ভূমি। তাহলে ভূমি সংলগ্ন যে কোণ আছে, এই কোণ, এই কোণ, এই দুইটা কোণ কি? এই দুইটা কোণ পরস্পর সমান। একটু মাথায় রাখেন,
সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজের, অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন, এই যে এই কোণ আর এই কোণ, ভূমি সংলগ্ন দুইটা কোণ পরস্পর সমান। আচ্ছা, আরেকটা আছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু, আরেকটা আছে কি বিষমবাহু ত্রিভুজ। দেখেন বিষমবাহু ত্রিভুজের যে তিনটা বাহু আছে, কোনো বাহুর দৈর্ঘ্যই কিনা সমান না, তিনটা বাহু তিন রকম, তাদেরকে বলা হয় বিষমবাহু। যাই হোক, এগুলো বেসিক ধারণা আপনারা আগে থেকেই জানেন, জাস্ট আমি একটু টাচ দিলাম। এখন যেগুলো আমাদের পরীক্ষায় আসবে আমরা সেগুলো একটু পড়ব। আচ্ছা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে ত্রিভুজের ছোট দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয়। ত্রিভুজের তিনটা বাহু, ছোট দুইটা বাহু যোগ করে যদি তৃতীয়টা থেকে বড় হয়, তাহলে বুঝতে হবে যে ওই তিনটা বাহু দ্বারা একটা ত্রিভুজ গঠন করা সম্ভব। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। আচ্ছা, এখন আমরা ক্ষেত্রফল দেখব, ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখব। তাহলে সাধারণ ক্ষেত্রফল মানে আমরা নর্মালি যে সূত্রটা ব্যবহার করি, সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা কি আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, সাধারণত আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন যদি সমবাহু হয়, সমবাহু ত্রিভুজ হয়, এখন একটু মনে রাখেন সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। এইরকম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমাদের সূত্র হবে √3/4 a²। আর এ হচ্ছে কি, একটি বাহুর দৈর্ঘ্য। এখানে এ হচ্ছে কি একটি বাহুর দৈর্ঘ্য। দেখেন সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান, সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। এই জন্য এ যে কোনো একটা বাহু নিয়ে আমরা কিন্তু এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a²। এখন আসবে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, b/4 √4 a² - b²। দেখেন সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, সেই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, সূত্র হচ্ছে b/4 √4 a² / b²। এখানে দেখেন, এইখানে এই যে বি সমান হচ্ছে ভূমির দৈর্ঘ্য, আর এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, আমরা এই যে একটু খেয়াল করি, আমরা যদি একটা আমরা কি আঁকলাম এখানে একটা, আচ্ছা যদিও একটু এই দুইটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। এখন এই যে ভূমি, তাহলে এই যার দৈর্ঘ্য, নিচেরটার দৈর্ঘ্যকে বলা হয় বি, আর এই যে দুইটা বাহু সমান, একে অপরের সমান, এইটাকে বলা হয় এ। তাহলে এই সূত্রে বি হচ্ছে ভূমি বা নিচে যেটা আছে সেটার দৈর্ঘ্য, আর সমান যে দুইটা বাহু আছে সেই বাহুর দৈর্ঘ্যকে বলা হয় এ। তাহলে খুব সহজে আমাদের মূলত তিনটা সূত্র। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটাও শেষ করে দেয়। যদি কোণ দেয়া থাকে, এখন একটা জিনিস যদি থাকে, সেটা হচ্ছে যে দুইটা বাহুর সাথে কোণ দেওয়া আছে, দুইটি বাহুর সাথে যদি কোণ দেওয়া থাকে, কি থাকবে, দুইটি বাহুর সাথে কি দেওয়া আছে, কোণ। দুইটি বাহুর সাথে কোণ দেওয়া আছে মানে ডিগ্রি। সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, সেক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু AB sin থিটা। দেখেন হাফ ইন্টু AB মানে কি, হাফ সূত্রের হাফ, এ মানে আমরা ভূমি ধরলাম, বি মানে উচ্চতা ধরলাম, বা যেটাই ধরেন আপনার দুইটা বাহুর দৈর্ঘ্য, আর হচ্ছে সাইন থিটা। এই থিটার পরিবর্তে কি বসবে, যত ডিগ্রি কোণ দেওয়া থাকবে। যদি কোণ দেওয়া থাকে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি হবে। কোণ যদি থাকে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি হবে। কোণ যদি থাকে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি হবে। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য ধরলাম, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 এবং 7। তাহলে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, 7, এবং কোণ দেওয়া আছে কত, কোণ দেওয়া আছে ধরলাম হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, 5, 7 না ধরে আমরা ধরি হচ্ছে 7, 8। কি দেওয়া আছে, দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7, 8।
আর একটা কোণের পরিমাণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা নর্মালি কি করব, হাফ এ, এ মানে আমরা ধরলাম 7, যে কোনোটা ধরলেই হলো, বি মানে হচ্ছে 8, তার মানে এ বি হচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য, গুণ সাইন থিটার পরিবর্তে কত ধরবো এখানে 30 ডিগ্রি। এখন আপনাদের সেই 9-10 চলে যেতে হবে। সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, এটা আপনাদের মনে রাখতে হবে। ওকে, তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তাহলে আমরা এখানে হাফ লিখে দিলাম। তাহলে এই হাফকে 8 দ্বারা কাটলে হয় 4, এই 2 দ্বারা 4কে কাটলে হয় 2, 2 এর সাথে গুণ করলে হয় 14। তাহলে 14 বর্গ সেন্টিমিটার বা বর্গ একক, যেহেতু একক ব্যবহার করিনি। তাহলে যদি আমাদের এরকম বাহুর সাথে, দুইটা বাহুর সাথে কোণের পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, হাফ ইন্টু এবি, মানে এই সূত্রই সাথে শুধু সাইন থিটাটা আমরা বসাই দিব, থিটার জায়গায় যত ডিগ্রি কোণ উল্লেখ থাকবে সেটা ব্যবহার করব। আচ্ছা, আমরা কিন্তু এখন পর্যন্ত মূলত সূত্রগুলো আলোচনা করতেছি। এখন আমরা তো হচ্ছে ক্ষেত্রফলের সূত্রগুলো শিখলাম, এখন একইভাবে আমাদের হচ্ছে পরিসীমার সূত্রটা ব্যবহার শিখতে হবে। দেখেন, পরিসীমার কমন সূত্র সেটা হচ্ছে যে 3 বাহুর সমষ্টি বা যোগফল। তাহলে ত্রিভুজে যে 3টা বাহু থাকবে, সেই 3টা বাহুর কি আমরা সমষ্টি বের করলে বা যোগফল করলে আমাদের পরিসীমা বের হবে। পরিসীমা বড় ম্যাটার না। তো ত্রিভুজের ব্যাপারে আমরা এতক্ষণ যেগুলো জানলাম এর আগের ক্লাস সহ, এর আগের ক্লাসে আমরা রেখা, বৃত্ত, কোণ, রেখা কোণ এই দুইটা আলোচনা করেছি, ত্রিভুজের অল্প একটু আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ত্রিভুজের যতটুকু প্রয়োজন আমরা জেনেছি। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এখন আমরা সবাই মিলে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আচ্ছা, সকলে অ্যান্সার দেওয়ার জন্য রেডি হবে। নিচের কোনটি অন্যদের সাথে আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা জানতো যে নিচের কোনটি অন্যদের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সঙ্গতিপূর্ণ বলতে কি, যে একই রকম যেগুলো, সেগুলোকে বলা হয় সঙ্গতিপূর্ণ। আচ্ছা, একটু বলেন তো যে এইটার অ্যান্সার কি হবে, নিচের কোনটি অন্যদের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা এখন প্র্যাকটিস করব, আমরা গতকালকের ক্লাস আর এখনকার ক্লাস রেখা, কোণ এবং ত্রিভুজ এগুলো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। একটু বলেন, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করেন। কি আপনারা কি, বুঝলাম না, বুঝতেছেন না নাকি অ্যান্সার করতেছেন না কেন? আচ্ছা, সানজিদা কবির ক, স্বপ্নবাস ত্রিভুজ। বাকিরা কই? এই তো লিমা সুলতানা ক। বাকিরা 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 এটা অ্যান্সার কি হবে বলেন, আমি 2 নম্বর এমসিকিউ লিখি। আচ্ছা, ক। আচ্ছা, 2 নম্বর কি হবে বলেন তো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 120 ডিগ্রি। একটু অ্যান্সার করবেন, বুঝি না। আচ্ছা, ঠিক আছে, আমি ক নম্বরটা বুঝাই দিচ্ছি, আপনারা অনেকে যারা বুঝেছেন অ্যান্সার করেছেন। নিচের কোনটি অন্যদের সাথে সঙ্গতিপূর্ণ না, তার মানে এইখানে 4টা অপশন আছে, ত্রিভুজ, বৃত্ত, ডিম্বাকার, গোলক। এই 4টা অপশনের মধ্যে একটা আছে
অন্যরকম। কীরকম বলি, ধরেন আপনাদের বাসায় দেখা যাচ্ছে যে গরু আছে, তাই না? গরুর খামার আছে। এখন এখন 100টা গরুর মাঝে যদি আপনি একটা ছাগল রাখেন, 100টা গরুর মাঝে আপনি একটা ছাগল রাখছেন, তাহলে সবগুলো কি একরকম হইল না? এই 100টা গরুর মাঝে যে ছাগলটা আলাদা, গরুগুলো আলাদা। সেরকম এইখানে যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে একজন অন্যরকম, বাকিগুলো একরকম। যা একটু খেয়াল করি, বৃত্ত কীরকম, এরকম গোল না, এটা বৃত্ত না। ডিম্বাকারও এরকম গোল না, আর গোলক মানেও তো গোল। তাহলে আমরা যদি একটু দেখি যে এই বৃত্ত, ডিম্বাকার, গোলক, এই তিনটা প্রায় একই রকম, কিন্তু ত্রিভুজ এরকম না। তাহলে আমরা যদি আকৃতিটা দেখি, আমরা যদি এই 4টার আকৃতি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে বৃত্ত, ডিম্বাকার, গোলক এই তিনটার আকৃতি একই রকম, আর ত্রিভুজের আকৃতি অন্যরকম। তাহলে এই ত্রিভুজ এই বাকি তিনটার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক। আচ্ছা, 2 নম্বরটা কী হবে একটু যারা লিখেছেন একটু বলেন তো। আচ্ছা, 2 নম্বর, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা একদম মুখস্থ করতে হবে। আচ্ছা, ধীরে ধীরে আমরা একটু কঠিনের দিকে যাব। আমরা প্রথমে একটু ইজিগুলো প্র্যাকটিস করে নিচ্ছি। আচ্ছা, এটা দেখেন তো, ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে ত্রিভুজটি নিচের কোণটা হবে, একটা হচ্ছে সমবাহু হবে, না সমদ্বিবাহু হবে, সূক্ষ্মকোণী হবে, না সমকোণী হবে? স্যার, রিসেন্ট জবের কোশ্চেন 2 সলভ করেন। রিসেন্ট জব কোশ্চেন 2 একটা সলভ করেন। রিসেন্ট জব যেগুলো আছে প্রশ্ন, এগুলো তো পরীক্ষার আগে আপনাকে কিছু প্রশ্ন নিজেকেও সমাধান করতে হবে, আমরাও দিব। আসলে এগুলো তো আপনাদের বলতে হবে না, আপনাদের পরীক্ষার আগে যা যা প্রয়োজন আমি দিয়ে দিব। আপনাদের একটা পিডিএফ দিছি না, পরীক্ষার আগে যা প্রয়োজন দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, যখন যা প্রয়োজন দিয়ে দিব। এখন এটা পারবেন কেউ? ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে নিচের ত্রিভুজটি কোনটি? সমবাহু, সমদ্বিবাহু, সূক্ষ্মকোণী, সমকোণী। পারবেন কেউ? ঘ সমকোণী। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা একটু দেখি যে আসলে কি বলছে। যে একটা ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ আঁকি, আগে আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম, ধরলাম এটা এ, এটা বি, এটা সি, তাই না? 3টা কোণ এ বি সি। আচ্ছা, আমরা কি জানি বলেন তো? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, তাহলে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি সমান কত? 180 ডিগ্রি। আমরা কিন্তু জানি এই যে ত্রিভুজের এই 3টা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। কোণকে প্রকাশ করার জন্য আমরা অ্যাঙ্গেল ব্যবহার করি, ত্রিভুজকে প্রকাশ করার জন্য এরকম ত্রিভুজ চিহ্ন ব্যবহার করি। বুঝতে পেরেছেন? কোণ প্রকাশ করার জন্য এরকম আমরা কি চিহ্ন, এটা লেস দেন চিহ্ন ব্যবহার করি। আচ্ছা, এটাকে বলা হয় ইংরেজিতে অ্যাঙ্গেল বা কোণ। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা আমরা লিখলাম। আচ্ছা, এখন কি বলছে যে ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান। তাহলে সেই কোণটা ধরে নিলাম এ কোণ। তাহলে এ কোণটা কি? বাকি দুইটা কোণের সমান। বাকি দুইটা কোণের সমান মানে কি? বাকি দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে কি হবে? যে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি যোগ অ্যাঙ্গেল সি। বুঝেছেন কিনা? দেখেন, এখানে বলছে একটি কোণ অপর দুইটি কোণের সমান। তাহলে ধরলাম সেই কোণটা কি? অ্যাঙ্গেল এ। এই কোণটা এই দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। তাহলে এই বিসির জায়গায় আমরা এখন এ লিখতে পারি না? অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল এ সমান 180 ডিগ্রি।
তাহলে 2 অ্যাঙ্গেল এ সমান 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সমান এই যে 180কে কাটলে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ এইটার পরিমাণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণ কী হবে? 90 ডিগ্রি হবে না? তাহলে বাকি দুইটাও কী হবে? 90 ডিগ্রি। ধরলাম 30-60 হোক বা 45-45 যাই হোক, কিন্তু একটা কোণের পরিমাণ কী পেলাম? 90 ডিগ্রি। তো একটা ত্রিভুজের যদি কোনো একটি কোণ 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। কোনো ত্রিভুজের তো তিনটা কোণ, ত্রিভুজের তিনটা কোণের মধ্যে যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছেন? তাহলে এখানে অ্যাঙ্গেল এ, এই যে এই কোণটা কত ডিগ্রি পেলাম? 90 ডিগ্রি। তাহলে একটি কোণ 90 ডিগ্রি মানে সেই কোণটা কি? সমকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছেন? যারা সমদ্বিবাহু বলেছেন, দেখেন এখানে কিন্তু বাহুর কথা উল্লেখই না, এখানে কোণের কথা বলছে। তাহলে এখানে বাহু মিশানো মানে অপশনই বাদ, আগে থেকেই বাহুবাদ। সূক্ষ্মকোণী সমকোণী কম্পিটিশন দুইটার মধ্যে আমরা এই যে ম্যাথামেটিক্যাল যে টার্মটা আছে এটার মাধ্যমে দেখলাম যে এই অ্যাঙ্গেল এর মান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে একটা কোণের মান, কোন একটা ত্রিভুজে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় সেই কোণকে বলা হয় সমকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, সকলে কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানান তো এখন বুঝতে পেরেছেন কিনা যাদের এক সমস্যা ছিল। 3 নাম্বার এমসিকিউতে কারো সমস্যা আছে কিনা একটু আমাকে বলবেন। আপনাদের 5 থেকে 10 সেকেন্ড সময় দিলাম, একটু বলবেন যে কারো সমস্যা আছে কিনা 3 নাম্বার এমসিকিউতে। আচ্ছা দেখেন, আরেকবার বলি, কারো কুসুম কলি আপনার সমস্যা আছে কিনা বুঝি নাই। যাই হোক, দেখেন এখানে কি বলছে যে একটি ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান। দেখেন এখানে কোণের কথা বলছে, তাহলে এখানে সমবাহু সমদ্বিবাহু, তাহলে এই দুইটা আগেই বাদ, কারণ বাহুর সাথে কোণের সম্পর্ক আছে, কিন্তু এইখানে সমবাহু সমদ্বিবাহু আগেই বাদ যাবে। অবশ্যই অপশনে আছে সূক্ষ্মকোণ আর সমকোণ। এখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ, একটা বি, একটা সি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। প্রশ্নে বলা আছে যে একটি কোণ অপর দুইটি কোণের সমান, অর্থাৎ এই ত্রিভুজের যে কোনো একটা কোণ, সেটা অ্যাঙ্গেল বি হতে পারে, অ্যাঙ্গেল এ হতে পারে, অ্যাঙ্গেল সি, যে কোনো একটা কোণ হবে অপর দুইটা কোণের যোগফলের সমান। তাহলে আমরা এ কোণটা ধরে নিলাম যে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি আর সি, অ্যাঙ্গেল বি যোগ সি, অর্থাৎ অ্যাঙ্গেল এ কোণটা বি কোণ আর সি কোণের যোগফলের সমান। তাহলে এখন বি প্লাস সির জায়গায় আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। তাহলে অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল এ সমান 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল এ মানে কি? 2 অ্যাঙ্গেল এ। তাহলে 2 অ্যাঙ্গেল এ সমান 180 ডিগ্রি। এখন এই দুইটাকে আমরা 180 দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করলে কত হয়? 90। তাহলে অ্যাঙ্গেল এ অর্থাৎ এই কোণটার পরিমাণ কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তাহলে কোনো একটা ত্রিভুজে যদি একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। বুঝালাম? আর কি বুঝাবো? একটি ত্রিভুজের তিন কোণ, এই যে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আপনারা তো একটু আগেই বললেন, সেইটা দিয়ে অঙ্কটা সলভ করলাম। আশা করি আর কারো সমস্যা থাকার কথা না। এরপরেও যদি কারো সমস্যা মনে হয় আবার ক্লাস শেষে আপনারা আবার একটু ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এটা একটু বলেন তো, 125 ডিগ্রি কোণকে কি বলে? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ না সরল কোণ? একটু বলেন তো, একটু বলেন তো, যারা দেখতেছেন একটু বলেন। এটার অ্যান্সার কি হবে বলেন, যে 125 ডিগ্রি কোণকে কি বলে? আচ্ছা, ক সূক্ষ্মকোণ। আচ্ছা, বাকিরা একটু লেখেন। গ
গ স্থূলকোণ। হ্যাঁ, বাকিরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করেন। আচ্ছা, প্রথম ক্লাস কি আপনারা করেননি? প্রথম ক্লাসে তো এগুলো বলেছিলাম। প্রথম ক্লাসে তো আমরা কোণ নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম, তারপরে তো বললাম। আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছেন কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ বা কোণ 3 প্রকার। কোণ কত প্রকার? মানে অনেক প্রকার আছে, তবে মূলত আমরা যে কোণগুলো ব্যবহার করি, তাহলে প্রথমে মনে রাখতে হবে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 90 এর ছোট হলে সেটাকে বলে সূক্ষ্মকোণ। সূক্ষ্ম মানে কিন্তু ছোট, 90 এর ছোট হলে সূক্ষ্মকোণ। 90 এর যখন বড় হবে এবং 180 ডিগ্রি ছোট হবে তখন তাকে বলা হবে স্থূলকোণ, এবং 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। দেখেন, আমি একটু আপনাদের বলি যে এই যে 90 ডিগ্রি কোণ হলে তাকে বলা হয় সমকোণ। 90 ডিগ্রি কোণ হলে সমকোণ, তাহলে 90 ডিগ্রি এর ছোট, 90 ডিগ্রি এর ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আচ্ছা, তারপরে 90 থেকে বড়, 180 থেকে ছোট। দেখেন, 90 ডিগ্রি একদম এক্স্যাক্ট 90 ডিগ্রি যখন, তাকে বলা হয় সমকোণ। 90 ডিগ্রি থেকে যখন ছোট হবে তখন সেই কোণকে বলা হবে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট যদি হয় তাকে বলা হবে স্থূলকোণ। আচ্ছা, তারপরে কি আছে? 180 ডিগ্রি যদি হয়, 180 ডিগ্রি হলে তাকে বলা হবে সরল কোণ। আচ্ছা, আমরা কিন্তু এর আগের ক্লাসে চিত্রসহ আমরা বুঝিয়েছিলাম। আবার 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট কি হবে? 180 থেকে বড় হবে, 360 থেকে ছোট হবে, সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। সেটাকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ। এখানে কিন্তু পুরো আমি ছকটা লিখে দিয়েছি একটু। আচ্ছা, প্রথম ক্লাস করেনি, সমস্যা নেই, প্রথম ক্লাসটা দেখে নেবেন। 90 ডিগ্রি যখন একটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে, একদম এক্স্যাক্ট 90 ডিগ্রি, তখন তাকে বলা হয় সমকোণ। 90 ডিগ্রি ছোট হবে, সেটা যদি হয় 89.5 ডিগ্রি, 89.5 ডিগ্রি হলে সেটা কি হবে? সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 এর ছোট হলে সেটা সূক্ষ্মকোণ। এখন 90 থেকে বড় আর 180 থেকে ছোট হলে সেটা হবে স্থূলকোণ। 180 ডিগ্রি হইলে, এক্স্যাক্ট 180 ডিগ্রি হইলে সেটা সরল কোণ। 180 থেকে বড়, 360 থেকে ছোট হলে সেটা কি বলে? প্রবৃদ্ধ কোণ। এখন এই এতগুলো ক্যাটাগরির মধ্যে 125 ডিগ্রি কোন ক্যাটাগরিতে পড়ে? তাহলে 125 ডিগ্রি কি? 90 থেকে বড়, 180 থেকে ছোট, তাহলে সেটা অবশ্যই কি হবে? স্থূলকোণ। অ্যান্সার হবে কি? গ নাম্বার। দেখেন, কারো সমস্যা আছে কি? প্রথম স্বপ্নবাস প্রথম ক্লাসটা করে নেবেন, বুঝছেন? আর প্রথম ক্লাস না করলে পরবর্তীতে দ্বিতীয় ক্লাসে বোঝা একটু কঠিন হয়ে যায়। প্রথম ক্লাসটা করে নেবেন। আচ্ছা, আমরা একটু 5 নম্বর একটু পড়ে দেখি। যে ত্রিভুজের দুইটি কোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। একটি ত্রিভুজে কয়টা কোণ থাকে? 3টা। তার মধ্যে দুইটা কোণ কি? একটা আছে 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি হলে তাকে আমরা কি ধরনের ত্রিভুজ বলবো? দেখেন, একটা ত্রিভুজ আঁকলাম আমরা, আপনাদের একটু হেল্প করে দিই। এই ত্রিভুজ আঁকলাম, ধরলাম এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এই কোণটার পরিমাণ 60 ডিগ্রি, এই কোণটার পরিমাণ 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তার উপর নির্ভর করে আমাদের অ্যান্সার করতে হবে সেটা সমকোণ হবে না সূক্ষ্মকোণ হবে না স্থূলকোণ হবে না সরলকোণ হবে। কেউ কি পারবেন? এটার অ্যান্সার কি হবে? খ, সূক্ষ্মকোণ। আচ্ছা, একটু সকলে একটু অ্যান্সার করেন তো যে 5 নম্বরের কি হবে? 5 নম্বরের
কি হবে একটু, না পারলে আমি অবশ্যই সলভ করে দিব। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন অ্যান্সার করতে, আপনারা সকলে অ্যান্সার করার চেষ্টা করবেন। ভুল হবে, শুদ্ধ হবে। যদি আপনারা অ্যান্সার করেন তাহলে আপনাদের কি হবে, ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, লিমা খ, সাফওয়ান হচ্ছে খ, ক, কে ক নম্বর দিল? লিমা সুলতানা, স্বপ্নবাজ সমকোণ, মেহেরুন্নাহার সমকোণ ক। আচ্ছা দেখেন, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি বলেন তো? 180 ডিগ্রি না? তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। সেখান থেকে দুইটা কোণের সমষ্টি কত? 60 আর 30 কত? 90 না? 90 বাদ দিলাম, 90 থাকে না। তাহলে এই কোণটার পরিমাণ কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি। তাহলে এই যে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 বাদ দিলে কত থাকে? আরও 90 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কোন একটা ত্রিভুজে যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণ। বুঝতে পেরেছেন? সমকোণ বা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের অ্যান্সার হবে ক। বুঝতে পেরেছেন সমকোণী ত্রিভুজ বা সমকোণ কেন হবে? দেখেন, এখানে দুইটা কোণের পরিমাণ দেওয়া আছে 30 আর 60। 30 এর 60 মিলে কত হয়? 90। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। দুইটার পরিমাণ 90 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত হয়? 90। তাহলে বিয়োগফল যেটা হবে সেটা হবে 3 নাম্বার কোণের পরিমাণ। তাহলে 3 নাম্বার কোণের পরিমাণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোনো একটা ত্রিভুজে একটা কোণ যদি 90 ডিগ্রি থাকে তাহলে সেটা হয়ে যায় সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যারা হচ্ছে গ দিয়েছিলেন বা অন্য অ্যান্সার দিয়েছিলেন তাদেরটা ভুল, অ্যান্সার হবে ক, সমকোণী। কেন সমকোণী ত্রিভুজ হবে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আর কারো সমস্যা আছে 5 নাম্বার নিয়ে? একটু দ্রুত করতে হবে। আশা করি কারো সমস্যা থাকার কথা না। দেখেন, এখানে একটা অঙ্ক আমরা দেখি, আর এটা 6 নাম্বার যে এমসিকিউটা আছে যে একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 9 ও 36 সেন্টিমিটার এবং অন্তর্গত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা যখন সূত্রগুলো আলোচনা করলাম, আচ্ছা এটা কি পারবেন আপনারা? আচ্ছা, অ্যান্সারগুলো দিয়ে দিই, দেখি পারেন কিনা। 84, খ নম্বর হচ্ছে 81, গ নম্বর হচ্ছে আচ্ছা 80, একাত্তর। আচ্ছা, পারবেন কেউ? এইটা পারবেন? একটু পারলে কমেন্ট করুন তো। আচ্ছা, পারবেন না, আচ্ছা সমস্যা নেই। দেখেন, একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 9 ও 36 সেন্টিমিটার। আচ্ছা, এবং অন্তর্গত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো ত্রিভুজের বাহুর সাথে যদি কোণ দেওয়া থাকে তখন আমরা একটা সূত্র পড়ছি না, যে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু এ গুণ বি গুণ সাইন থিটা। আমরা কিন্তু যখন সূত্র পড়ি তখন কিন্তু আমরা এই সূত্রটা পড়েছিলাম। কখন হবে? যখন ত্রিভুজের বাহুর সাথে তাদের মধ্যকার বা অন্তর্গত কোণ দেওয়া থাকবে তখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? হাফ ইন্টু এ গুণ বি ইন্টু সাইন থিটা। আচ্ছা, এখানে হাফ ইন্টু, এখানে এর মান কি? এর মান হচ্ছে কত? 9, বির মান কত? 36 গুণ সাইন থিটা। তাহলে সাইন, আর এই থিটার পরিবর্তে কি বসবে এখানে? 30 ডিগ্রি। এখন সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে হাফ ইন্টু 9 গুণ 36 গুণ সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে 1/2। তাহলে আমরা এখন এই 2 দ্বারা 36কে কাটলে কত হবে? 18 দুগুণে 36, আবার 2 দ্বারা 18কে কাটলে হবে কত? 9। তাহলে এই 9 আর 9 গুণ করলে 9 9 81। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? খ 81।
দেখেন এইখানে জাস্ট আপনাকে সূত্রতে মান বসাই দিতে হবে, আপনাকে সূত্রতে মান বসাই দিলে এই অঙ্ক হয়ে যাবে। এখানে বোঝার থেকে আপনাকে সূত্রটা মনে রাখতে হবে। আর আপনাকে আলাদা করে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন হচ্ছে 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রি মান কত, 90 ডিগ্রি মান কত, এটা মনে রাখতে হবে। লিমা সুলতানা 84 ডিগ্রি না, এটা হবে 81 ডিগ্রি। আচ্ছা বুঝতে পেরেছেন, সূত্রটা বুঝতে পেরেছেন এবং সূত্র থেকে কিভাবে মান বসিয়ে আমরা উত্তর বের করলাম। আচ্ছা কারো সমস্যা আছে? এই আয়েশা সিদ্দিকা, মেহেরুন, আচ্ছা আপনারা তো রাইট অ্যান্সার দিয়েছেন, নীল আকাশ রাইট অ্যান্সার দিয়েছেন। কারো সমস্যা আছে এই 6 নম্বর অঙ্কে? একটু বলেন তো। আচ্ছা কারণ এটা তো সমস্যা থাকার কথা না, কারণ এখানে আমরা সূত্রতে মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সারগুলো কি হয়ে যাবে। আচ্ছা আমরা একটু দেখি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা অনেকগুলো চাকরির পরীক্ষা এসেছিল, একই আমরা এতক্ষণ পর্যন্ত যে যা পড়েছি তার মধ্যেই, কিন্তু আমরা এতক্ষণ কথাই পড়েছি, এখন এখানে চিত্রের মাধ্যমে আমাদের সলভ করতে হবে। দেখেন এখানে কি বলছে, এ বি সি ত্রিভুজের। তাহলে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। একটা ত্রিভুজ অঙ্কন করলাম যেটার নাম কি এ বি সি। আচ্ছা এই তো এ বি সি দিলাম। আচ্ছা এবিসি দিলাম, এ কোণটা 90 ডিগ্রি। দেখেন এ কোণ যখন 90 ডিগ্রি বলছে তখন আমরা এই ত্রিভুজ অঙ্কন করতে পারি, অথবা ডাইরেক্ট আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। আচ্ছা কেন আমরা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি? কারণ আমরা জানি কোনো একটা ত্রিভুজের একটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি বলে তাহলে সেটা কি হয়ে যায়, সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজের চিত্র। তাহলে আমরা যদি এটা দিয়ে করি তাহলেও হবে, কারণ এটা তো আমরা পরীক্ষককে দেখাচ্ছি না, আমরা নিজেরা সলভ করার জন্য করতেছি। সো আপনি এই চিত্র দিয়েও করতে পারেন, কিন্তু এই চিত্র দিয়ে করা ভালো হবে কেন, কারণ এখানে প্রশ্নে ডাইরেক্ট বলে দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। আচ্ছা নিচেরটা এ কেন ধরলাম, কারণ আমাকে বলেই দেওয়া আছে এ কোণটা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের 90 ডিগ্রি কোণটা এইটা, তাহলে এই জন্য আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। প্রশ্নে বলা আছে যে এ বি কোণটা দেখেন তো এইটা না, এই যে এ বি সমান এসি কোণটা এইটা। অর্থাৎ এই যে ভূমি আর এটা হচ্ছে লম্ব, ভূমি আর লম্ব সমান না। এখানে কি এটা নিচেরটাকে বলা হয় ভূমি আর এটা উপরেরটাকে বলা হয় লম্ব। তাহলে প্রশ্ন মতে ভূমি আর লম্ব সমান না, তাহলে এখানে ভূমি আর লম্ব কি প্রশ্ন মতে সমান। দেখেন এখানে বলা আছে যে এ বি সমান এসি। আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম। এখন আপনাদের আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা এখানে দুইটা বাহু সমান না, ত্রিভুজের কয়টা বাহু, 3টা না, তার মধ্যে এই বাহু আর এই বাহু দুইটা বাহু সমান না, ভূমি আর লম্ব সমান, এই যেখানে বলা আছে। তাহলে কোনো ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাকে কি বলা হয় বলেন? কোনো ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাকে কি বলা হয়? কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা তাহলে কোনো ত্রিভুজের দেখেন কোনো ত্রিভুজে যদি দুইটা বাহু সমান হয় তখন তাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজ হইল। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পড়েছিলাম, কি পড়েছিলাম যে এই যে 90 ডিগ্রি ছাড়া বাকি যে দুইটা কোণ আছে এই কোণ দুইটা কি হবে? সমান হবে। এই দুইটা কোণ কি হবে? সমান হবে। কি হবে? এই দুইটা কোণ সমান হবে। আচ্ছা তাহলে একটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, একটা কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা 90 ডিগ্রি বাদ দিলাম, আর থাকে 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি কোণ কি হবে? এই অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বি দুইটা মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তো সমদ্বিবাহু যেহেতু
দুইটা কোণ কি হবে সমান হবে। তাহলে এইটাকে আমরা এখন দুই ভাগে ভাগ করব। 90কে দুই ভাগে ভাগ করলেই তো সমান হবে। 90কে দুই ভাগে ভাগ করলে কত হবে 45 না? তাহলে এই কোণটাও হবে 45, এই কোণটাও হবে 45। বুঝতে পেরেছেন? আচ্ছা, খ নাম্বার অনেকে 45 বলেছেন। আচ্ছা, তারপরেও আমি আরেকবার হচ্ছে আপনাকে বিষয়টা বুঝাই দিই, কারণ অনেকের কাছে কঠিন মনে হবে। এবার এই চিত্র দিয়ে বুঝাই দিই। দেখেন এখানে কি বলছে যে এবিসি একটা ত্রিভুজ, এই যে এবিসি একটা ত্রিভুজ। এখন এই এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ। আচ্ছা আচ্ছা, এটাকে ধরলাম এ, এবার এটাকে এ বি সি। এখন এই অ্যাঙ্গেল এ হচ্ছে 90 ডিগ্রি। আর কি বলছে যে এ বি এই বাহু আর হচ্ছে এসি এই বাহু, এই দুইটা বাহু সমান। কোন বাহু দুইটা সমান? এ বি আর এসি এই দুইটা বাহু সমান। আচ্ছা, এখন যেহেতু কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাকে আমরা কি বলতেছি? তাকে বলতেছি সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ তাকে আমরা কি বলতেছি? সমদ্বিবাহু। সম মানে সমান, দ্বি মানে দুই, অর্থাৎ যে ত্রিভুজের দুই বাহু সমান। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা শর্ত আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো সমান হয়। দেখেন এই যে এই ভূমি আর এই ভূমি, তাহলে এইটা ভূমি সংলগ্ন কোণ না? তাহলে এই দুইটা কোণ কি হবে? সমান হবে। তাহলে এই দুইটা কোণ যদি সমান হয়, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা কি করব? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে 90 বাদ দিব, তাহলে কত থাকবে? 90। তাহলে এই 90 ডিগ্রি, এই কোণটা বাদ দিলে অবশিষ্ট থাকে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণ কি হবে? সমান ভাগে ভাগ হয়ে যাবে। বি কোণ আর সি কোণ কি হবে? সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে একে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 45। তাহলে এই কোণটাও হবে 45, এই কোণটাও হবে 45। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণ কি হবে? সমান হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? খ নাম্বার 45। আচ্ছা, বুঝতে পেরেছেন? আশা করি বুঝবেন। একটু মনোযোগ দিলেই সব কিছু বুঝতে পারবেন। দেখেন এগুলোই কিন্তু পরীক্ষায় থাকে। একটু হয়তো বা আপনাকে একটু ঘুরাই টাসাই দিবে, কিন্তু এই একই জিনিস, নতুন করে কিছু আপনাকে দিবে না। আচ্ছা 45। আচ্ছা ঠিক আছে, আমাদের কিন্তু ত্রিভুজ মোটামুটি শেষ। এখন আমাদের ত্রিভুজ শেষ, এখন আমরা পড়ব বৃত্ত। আচ্ছা, বৃত্ত আমরা অনেকে পড়েছি, অনেকে জানি। বৃত্ত কাকে বলে? এক নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র ধরে একটা আমরা নির্দিষ্ট দূরত্ব নিব। এই দূরত্বটা কি করব? চারিদিকে ঘুরে এসে যে একটা বক্ররেখা তৈরি হবে সেটাই বৃত্ত। এখন এই যে আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, ধরলাম এটা একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আচ্ছা এখন এই যে কেন্দ্র, তাহলে এটা হচ্ছে কি কেন্দ্র। কেন্দ্র কি? একটা নির্দিষ্ট বিন্দুকে আমি কি করব? কেন্দ্র করে বা কলমই লিখতেছে না, একটা নির্দিষ্ট বিন্দুকে আমি কি করব? কেন্দ্র করব। আচ্ছা, তাহলে এইটা মাঝখানেটা হচ্ছে কেন্দ্র। এখন নির্দিষ্ট বিন্দুকে আমরা কেন্দ্র করলাম, কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম। তাহলে কোন দূরত্ব নিলাম? এখন এই কেন্দ্র থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম। নেওয়ার পর আমরা কি করলাম? চারপাশে একটা বক্ররেখা অঙ্কন করলাম না? এই যে এই পাশ থেকে গিয়ে সে এবার যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে সেই বিন্দুতে কি আবার স্টপ হয়েছে। তাহলে একটা কি বক্ররেখা অঙ্কন করলাম। তাহলে এই বক্ররেখাটাই হচ্ছে কি আমাদের বৃত্ত। তাহলে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে নির্দিষ্ট দূরত্বটা নিলাম, এই দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এই দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ। কাকে ব্যাসার্ধ বলা হয়? কেন্দ্র থেকে যে একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে আমরা বৃত্তটা আঁকলাম, সেই নির্দিষ্ট দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এখন এই যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে এই বিন্দুতে আসলো, এই পুরোটাকে বলা হয় বৃত্তের দৈর্ঘ্য। বৃত্তের দৈর্ঘ্য। বৃত্তের দৈর্ঘ্য কোনটাকে বলা হয়? এই যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এই বিন্দুতে এসে মিলিত হইল, তাহলে এই বক্ররেখাকে বলা হয় বৃত্তের দৈর্ঘ্য অথবা পরিধি। দেখেন বৃত্তের দৈর্ঘ্য আর পরিধি কিন্তু একই জিনিস। যদি বলা থাকে বৃত্তের দৈর্ঘ্য এত, তার মানে বৃত্তের দৈর্ঘ্য এবং পরিধি একই জিনিস। আচ্ছা,
এখন বুঝলাম আমরা কি বুঝলাম, কেন্দ্র বুঝলাম, ব্যাসার্ধ বুঝলাম, পরিধি বুঝলাম। এখন এই যে বৃত্তের এটা কি পরিধি, তাহলে বৃত্তের পরিধির উপর যদি দুইটা বিন্দু চিন্তা করি, এটা একটা এ, এটা একটা বি, এখন দুইটা বিন্দুকে যদি আমি সংযোগ করি, যেটা পাবো সেটাকে বলা হবে জ্যা। তাহলে বৃত্তের উপর বা বৃত্তে বলতে বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দুকে যদি আমরা সংযোগ করি, তাহলে যে রেখাটা পাবো সেটাকে বলা হয় জ্যা। এই যে এখানে আমি একটা বিন্দু দিলাম সি, এখন এইটাকে যদি আমি যোগ করি, এটা হচ্ছে কি জ্যা। এখানে একটা বিন্দু নিলাম, সেটা দিলাম হচ্ছে ডি। এই এ থেকে ডি কে যদি আমি সংযোগ করি, এ থেকে ডি কে, তাহলে এইটা হচ্ছে একটা জ্যা। তাহলে জ্যা এর সংখ্যাটা কি বুঝলাম, যে পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুকে যখন আমরা কি করব, সংযোগ করব, সেই সংযোগকারী রেখাটাকে বলা হবে জ্যা। আচ্ছা, এখন এই যে জ্যাটা যদি কেন্দ্রগামী হয়, এই যে যদি কেন্দ্র দিয়ে যায়, যে এইখানে একটা বিন্দু নিলাম, ধরলাম পি, এই বিন্দুটাকে পি ধরলাম, এটা কি করলো, বৃত্তের কেন্দ্র দিয়ে গেল, আর এইটা হচ্ছে ধরলাম কিউ। যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই জ্যাগুলো যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তখন তাকে বলা হয় ব্যাস। তাহলে যে সকল জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাদেরকে বলা হয় ব্যাস। যে সকল জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হয় ব্যাস। তাহলে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে, এবং বৃত্তের বৃহত্তম জ্যাকেই ব্যাস বলে। ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ। আচ্ছা, একটু খেয়াল করি, দেখেন এই যে বৃত্তর কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে, এই যে এক পরিধির দুই পাশে দুইটা বিন্দু পি আর কিউ, এটা কি করলো, বৃত্তের কেন্দ্র দিয়ে গেল, একে আমরা কি বলতেছি, ব্যাস। তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখাগুলো যাবে সেগুলো হবে সব থেকে বড়। দেখেন এই যে আপনি একটু খালি চোখেই দেখেন, এই যে এইখানে একটা বিন্দু কি ছিল এ, এই এ থেকে ডি পর্যন্ত এই যে রেখার যে দূরত্ব পি থেকে কিউ পর্যন্ত, কোনটা বড়, একটু খালি চোখে দেখে বলেন তো। কেন্দ্রগামীগুলো বড় না? তাহলে আপনারা কি বলবেন, বৃত্তের যে কেন্দ্রগামী যে জ্যা আছে, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলা হয়, ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাকেই বলা হয় ব্যাস। বৃহত্তম জ্যাকের এই যে ব্যাসও হচ্ছে এক প্রকার জ্যা। এই যে বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দু যখন মিলিত হবে তাকে জ্যা বলা হবে। বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু মিলিত হলেই তাকে জ্যা বলা হবে, কিন্তু যেগুলো কেন্দ্র দিয়ে যাবে সেগুলোকে আমরা জ্যা না বলে কি বলবো, আমরা ব্যাস বলবো। এবং আমরা যদি খেয়াল করি, এই যে এইখানে এই যে ব্যাস, তাহলে আমরা যদি এই রেখাটা কি মুছে দেই, তাহলে এটা কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল না? তাহলে এখন এইটার নাম হবে ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলবো, যে ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ। আচ্ছা, এখন আমরা একটু সূত্রগুলো বোঝার চেষ্টা করব। এই যে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, বৃত্তের পরিধি বা দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 2πr, আর হচ্ছে ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি সমান 2r। ব্যাসার্ধকে প্রকাশ করা হয় r দ্বারা। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, এখন পর্যন্ত এই বেসিক বিষয়গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটু কমেন্ট করবেন তো। এই যে বৃত্ত নিয়ে যে বেসিক বিষয়গুলো বললাম, এই এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, একটু ভালোভাবে বোর্ডে তাকিয়ে বলুন তো প্রশ্ন আছে কিনা। একটু দ্রুত একটু বলবেন যে কারো সমস্যা আছে কিনা। সমস্যা না থাকলে আমরা আরও আমাদের পড়তে হবে, আমরা একটু সামনে আগাবো। যারা ক্লাসটা দেখতেছেন কারো সমস্যা আছে কিনা একটু বলেন। আচ্ছা, মেহেরুন নাহার, সানজিদা কবির, তন্নি তুলি, না। আচ্ছা, সমস্যা যেহেতু নেই,
এখন আমি এগুলো একটু মিশাই দিচ্ছি, মিশাই দিয়ে আমরা আরেকটু পোস্টমর্টেম করব। আচ্ছা, সবগুলোই মিশাই দিই। আচ্ছা, এখন আমরা বৃত্ত, চাপ, বৃত্ত, কলা এগুলো একটু শিখবো। ধরেন এটা একটা বৃত্ত যেটাকে আমরা ও দ্বারা প্রকাশ করি, কেন্দ্র। এই যে এইখানে একটা বিন্দু নিলাম যেটার নাম এ, এইখানে একটা বিন্দু নিলাম যেটার নাম বি। এখন আমি কি করলাম, এই এ বিকে আমি যদি কেন্দ্র দ্বারা সংযুক্ত করি, আচ্ছা কেন্দ্র দ্বারা সংযুক্ত করলাম, তাহলে সংযুক্ত করার ফলে এইখানে যে কোণটা উৎপন্ন হলো, দেখেন যখন আমি এই এ বি দ্বারা আমি কি করলাম, এই কেন্দ্রকে সংযুক্ত করলাম, তখন কিন্তু আলাদা করে এই অংশ একটা চাপ তৈরি হলো, এটাকে বলা হয় বৃত্তচাপ, আর ভিতরটাকে বলা হয় বৃত্তকলা, ভিতরের অংশকে বলা হয় বৃত্তকলা। আচ্ছা, এখন এই এ বি যে চাপ, এ বি যে চাপ প্রয়োগ করতেছে কার উপর, এখন এই এ বি চাপের উপর দ্বন্দ্বায়মান যে কোণটা কোথায় উৎপন্ন হচ্ছে, এটা কেন্দ্র না? দেখেন এই অংশটা কেন্দ্র না, তাহলে কোণটা কোথায় উৎপন্ন হচ্ছে, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের মধ্যে কোণ উৎপন্ন হচ্ছে না, তাহলে কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এই এ বি চাপের কারণে কেন্দ্রের যে কোণটা উৎপন্ন হচ্ছে কোথায়, এই যে এ এবং বি, এই এ বি চাপের কারণে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ বুঝলাম। এখন এটা তো কেন্দ্রস্থ কোণ, এখন আমরা বৃত্তস্থ কোণ দেখব। বৃত্তস্থ কোণ যেটা পরিধির উপর উৎপন্ন হয়, বৃত্তস্থ কোণ বা পরিধস্থ কোণ। তাহলে আমরা কি করলাম, এইখানে একটা বিন্দু কল্পনা করলাম। দেখেন একই চাপের উপর দ্বন্দ্বায়মান হইতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমার খালি হাতে আঁকা তো, তাহলে এখন এই যে এ বি চাপ কিন্তু একই আছে, একটা এ আর একটা বি, চাপ আমরা চেঞ্জ করলাম না, একই চাপের উপর আমরা কেন্দ্রস্থ কোণ আঁকলাম। একই চাপের উপর আমরা কি করলাম, এখন দেখেন আচ্ছা এখানে কি করলাম, দেখেন একই চাপের উপর আমরা কি করলাম, কেন্দ্রস্থ, যেখানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলাম তাকে কেন্দ্রস্থ কোণ বলতেছি। একই চাপের উপর আমরা এই যে বৃত্তের উপর একটা কি করলাম, কোণ অঙ্কন করলাম। এই চাপ কিন্তু একই আছে, এ আর বি, চাপ কিন্তু চেঞ্জ করি নাই। তাহলে একই চাপের উপর আমরা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করলাম, একই চাপের উপর আমরা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা খালি চোখে দেখে বলেন তো, এই কেন্দ্রস্থ কোণটা বলো না বৃত্তস্থ কোণটা বড়? তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে কেন্দ্রস্থ কোণ, আর এই যে বৃত্তের পরিধির উপর যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় পরিধস্থ কোণ। এখন আপনি খালি চোখে আমাকে বলেন তো যে কোণটা আপনার কাছে বড় মনে হচ্ছে, একটু একটু রিপ্লাই করেন তো সকলে, যে কেন্দ্রস্থ কোণ বড় লাগতেছে না বৃত্তস্থ কোণ বড় লাগতেছে, একটু একটু বলেন। একটু দ্রুত রিপ্লাই করতে হবে। আচ্ছা, জয়নব জুই কেন্দ্রস্থ, দেখেন খালি চোখে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রস্থ কোণটা বড় আর বৃত্তস্থ কোণটা ছোট। তাহলে এখানে একটা শর্ত আছে যে একই চাপের উপর দ্বন্দ্বায়মান। দেখেন আমি এটা লিখে, খুবই ইম্পর্টেন্ট, যে একই চাপের উপর দ্বন্দ্বায়মান, দেখেন এই এ বি চাপ কিন্তু চেঞ্জ হয় নাই, একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ সমান 2 গুণ বৃত্তস্থ কোণ। তাহলে এইখানে যে জিনিসটা বুঝলাম, এখানে কেন্দ্রস্থ এই বৃত্তস্থ কোণের মান যদি হয় 10 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ 20 ডিগ্রি। এখানে যদি বৃত্তস্থ কোণ হয় 30 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ 60 ডিগ্রি।
এখানে বৃত্তস্থ কোণ যদি হয় 15 ডিগ্রি, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কত হবে? 15 দুগুণে 30 ডিগ্রি। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ যতই হোক, কেন্দ্রস্থ কোণ তার কি হবে? দ্বিগুণ হবে। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, যে একই চাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ বড়। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? যে জিনিসটা বুঝাইলাম আপনাদের, এই দেখেন আমি শেষে লিখে দিয়েছি যে একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 গুণ। তাহলে এখানে বৃত্তস্থ কোণ যদি 15 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ, 30 ডিগ্রি। এখানে বৃত্তস্থ কোণ যদি 20 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ, 40 ডিগ্রি। এখানে বৃত্তস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ, 60 ডিগ্রি। এই বিষয়টা বুঝতে পেরেছেন? একটু বলেন তো যে এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ, এই জিনিসগুলো বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন, তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো। এটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, সকলে একটু জানাবেন। কফিল, কি বুঝলেন না? এখানে আপনাকে আমি যে জিনিসটা বুঝাইলাম সেটা হচ্ছে যে খালি চোখে আপনি দেখবেন। দেখেন এখানে কিন্তু আপনাকে উপপাদ্য আমি শিখাইতে পারবো না, কারণ এখানে উপপাদ্যর ক্লাস না। এটা যেটা প্রয়োজন আপনাকে, আমি শুধু আপনি এইটা দেখেন যে এ আর বি দুইটা চাপ। চাপ কি? একটা এ একটা বি, এই দুইটা হচ্ছে চাপ। এখন এই চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ আঁকলাম, এইটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ। এ বি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? এইটা ধরলাম, এটা হচ্ছে ডি। তাহলে ডি হচ্ছে কি একটা বৃত্তস্থ কোণ। এখন কফিল, আপনি খালি চোখে দেখেন যে কেন্দ্রস্থ কোণটা বড় না বৃত্তস্থ কোণটা বড়। এই যে এইটা বড় না এইটা বড়, কোনটা বড়? এই যে কেন্দ্রস্থ কোণ এইটুকু বড় না? এটা তো অনেক ছোট কোণ। তো এখন এই কোণটা কতটুকু বড় সেটা উপপাদ্য আমরা 9-10 উপপাদ্য পড়ে আসছি, যে একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাকে আমরা পড়ে আসছি। আমি জাস্ট চিত্রের মাধ্যমে আপনাকে একটু মনে করাই দিলাম। এখন এটার প্রমাণ দেখাইতে গেলে আমার 30 মিনিট লাগবে। এটার প্রমাণ আপনার জানার প্রয়োজন নেই, কারণ আপনার প্রমাণ চাইবে না। আপনাকে শুধু জাস্ট এইটুকু মনে রাখতে হবে। এইটুকু থেকে আপনার অঙ্ক আসবে, আপনি জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আপনার কোনটুকু প্রয়োজন? এইটুকু, যে কেন্দ্রস্থ কোণ 2 গুণ বৃত্তস্থ কোণ, এইটুকুই প্রয়োজন। চিত্রটা কেন দিলাম? অনেক সময় চিত্রটা পরীক্ষায় আসে, দিয়ে বলে যে এখানে একটা দিয়ে দিবে, এখানে 15 ডিগ্রি দিল, এখানে কত ডিগ্রি হবে। এই জন্য আপনাকে চিত্রটা আমি একটু দেখাইলাম। তাহলে আপনারা কি মনে রাখবেন? যে একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এটা একটু আমরা মুখস্থ রাখবো এবং চিত্রটা মনে রাখবো। এখন আমরা আরেকটা জিনিস দেখব। এখন আমরা দেখব যে অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমরা কি দেখব? অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, একটা বৃত্ত আগে অঙ্কন করি আমি। আচ্ছা, এই যে বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। এখন আমি বৃত্তটাকে কি করে ফেললাম? অর্ধেক। দেখেন, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্ত মানে কি? একটা বৃত্তের অর্ধেক। তাহলে আমি নিচের অর্ধেক আপাতত বাদ দিলাম। আমি কি করলাম? নিচের অর্ধেক বাদ দিলাম। আচ্ছা, তাই এখন কি বলছে? বৃত্তস্থ কোণ বলছে না? দেখেন তো বৃত্তস্থ কোণ। তাহলে এইখানে একটা আমি এ বি একটা চাপ নিলাম, নিয়ে এখানে একটা কি কোণ রাখলাম? এখানে একটা বৃত্তস্থ কোণ রাখলাম। তাহলে এই যে বৃত্তের উপর যে বৃত্ত বা বৃত্তের পরিধির উপর যে কোণ, সেটাকে কি বলা হয় বলেন তো? বৃত্ত বা বৃত্তের পরিধির উপর যেটা কোণ সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে এটাকে কি বলা হবে? এই অংশটুকু বলা হবে বৃত্তস্থ কোণ। দেখেন চিত্রটা ভালোভাবে একটু বলছেন। প্রথমে একটা বৃত্ত আঁকলাম, এখানে কি বলছে? অর্ধবৃত্ত। দেখেন এখানে কি বলছে? অর্ধবৃত্ত না? তাহলে আমি কি করলাম? এই অংশটুকু বাদ দিলাম। ধরেন এই অংশটুকু আমি বাদ দিলাম। তাহলে এখন এটা কি হয়ে গেল? অর্ধবৃত্ত হয়ে গেল না? অর্ধবৃত্ত হয়ে গেল না? আচ্ছা, তাহলে অর্ধবৃত্ত শেষ। আবার কি বলছে? বৃত্তস্থ কোণ আঁকতে বলছে। তাহলে বৃত্তস্থ কোণ আঁকতে গেলে আমার দুইটা চাপ লাগবে না? তাহলে আমি এই যে এই বিন্দুতে একটা চাপ নিলাম, এ চাপ এ, এই বিন্দুতে একটা চাপ নিলাম, চাপ হচ্ছে বি। এখন এই চাপের উপর কি করে ভিত্তি করে আমি একটা বৃত্তস্থ কোণ আঁকলাম। বৃত্তস্থ কোণ কই হয়? কেন্দ্রের উপর হয়। এই যে কেন্দ্রের উপর ধরলাম সি হচ্ছে কি একটা বৃত্তস্থ কোণ। সি একটা কি? বৃত্তস্থ কোণ। তাহলে এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে আমার একটা বৃত্তস্থ কোণ। এখন আপনারা একটু চিন্তা করেন তো, এই কোণটা কত ডিগ্রি বলেন তো?
তাহলে কোন একটা সরল রেখার উপর, এই যে কোনো একটা সরল রেখার উপর যে কোনো বিন্দুতে এর কোণ হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে কোন একটা সরল রেখার উপর আপনি যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে যদি কল্পনা করেন তাহলে এই কোণের মান হবে 180 ডিগ্রি, মানে এক সরল কোণ। তাহলে এই যে কোনো সরল রেখার উপর, একটি সরল রেখার উপর যে কোনো বিন্দুতে যদি আপনি কোণ কল্পনা করেন সেই কোণটা হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। যারা প্রথম ক্লাস দেখেননি তারা একটু দেখে নেবেন, আমি এখানে আলোচনা করেছিলাম। তাহলে এই যে আমরা এইখানে যে আমাদের সরল রেখা না, এটা সরল রেখা না আমাদের পুরোটা অর্ধেক কেটে ফেলার পর এটা তো সরল রেখা হয়ে গেছে। এই সরল রেখার উপর যে কোনো বিন্দুতে আমি যদি এই বিন্দু কল্পনা করি তাহলে এটা 180 ডিগ্রি, আমি যদি এই বিন্দু কল্পনা করি এটাও 100 কত ডিগ্রি? 80 ডিগ্রি। আমি যদি এই বৃত্তের কেন্দ্রটা চিন্তা করি, এই জায়গাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এই জায়গাতেও যে কোণটা উৎপন্ন হবে সেটাও কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে এই জায়গায় যে কোণ উৎপন্ন হলো সেটা 180 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা চিন্তা করে দেখেন তো, এটা কেন্দ্রস্থ কোণ না? কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটাই তো কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা একটু আগে কি বললাম? আমরা একটু আগে বললাম যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সমান 2 গুণ বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ আমরা একটু আগে বললাম না যে কেন্দ্রস্থ কোণ সমান 2 গুণ বৃত্তস্থ কোণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। 2 গুণ বৃত্তস্থ কোণ। এখন এই 2 দ্বারা যদি 180কে ভাগ করে দিই, গুণ আছে ভাগ হবে, তাহলে 90 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ কত হলো? 90 ডিগ্রি না? তাহলে এই কোণটার পরিমাণ কত? 90 ডিগ্রি। তাহলে আমরা যে জিনিসটা, মানে ছোট্ট একটা লাইন বোঝানোর জন্য আপনাদের এতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম, সেটা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা মনে রাখবো যে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। তাহলে আমরা এই যে এই ছোট্ট লাইনটুকু চাইলেই কিন্তু আমি লিখে দিতে পারতাম, এত কথা বলার প্রয়োজনই ছিল না, কিন্তু আমি আপনাদের এই পুরো বিষয়টা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। ফাইনালি আমরা কোন লাইনটা মনে রাখবো? যে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। এই দেখেন, এটা অর্ধবৃত্তস্থ, এই যে বৃত্তস্থ কোণ, এই কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ নিয়ে কারো সমস্যা আছে? আমাদের একদম আমরা শেষের দিকে। আচ্ছা, আমরা আশা করি সমস্যা নেই। আমরা আর 5 মিনিট সময় নিব, বুঝছেন? আমরা আর 5 মিনিট সময় নিব। সকলে একটু থাকবেন, অনেকে চলে গিয়েছেন। আসলে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট ক্লাস একটু করতে হবে, এইটুকু তো আপনাদের অভ্যস্ত হতে হবে। আচ্ছা, আমরা একটু কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি, আপনারা দেখেন পারেন কিনা। বৃত্তের দেখেন তো 1 নম্বরটা পারবেন কিনা। বৃত্তের পরিধির যে কোনো 2 বিন্দুর সংযোগকারী রেখাকে কি বলে? ব্যাস, জ্যা, ব্যাসার্ধ, ক্ষেত্রফল। আপনারা একটু অ্যান্সার করে ফেলেন। আচ্ছা, জ্যা। আচ্ছা, তাহমিনা আক্তার ছাড়া বাকিরা কই? আপনারা অ্যান্সার করেন না কেন? 2 নাম্বার দেখেন, বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? জ্যা, ব্যাস, পরিধি, বৃত্তচাপ। একটু দ্রুত অ্যান্সার করেন।
আচ্ছা আমরা একটু প্রথমটা দেখি। দেখেন বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দু সংযোগকারী রেখা, আমি যদি এখানে একটা ছোট বৃত্ত আঁকি, এটা কেন্দ্র, তাহলে আমি এইখানে একটা এ বিন্দু নিলাম, এইখানে একটা বি বিন্দু নিলাম, তাহলে এ বি বিন্দুকে আমি দুইটা রেখাকে আমি সংযোগ করলাম, দুইটা বিন্দুকে আমি একটা রেখা দ্বারা সংযোগ করলাম, এই রেখার নাম হচ্ছে কি জ্যা। যদি এই রেখাটা কেন্দ্র দিয়ে যাইতো তখন আমি তাকে বলতাম ব্যাস, কিন্তু প্রশ্নে কোথাও বলা নাই যে কেন্দ্র দিয়ে যাবে। যদি প্রশ্নে স্পষ্টভাবে কেন্দ্রগামী না বলে তাহলে তার অ্যান্সার হবে জ্যা, আর যদি প্রশ্নে স্পষ্ট করে বলে দেয় যে কেন্দ্রগামী তখন তার অ্যান্সার হবে কি, তখন অ্যান্সার হয়তো ব্যাস। তাহলে আমার এই প্রশ্নের অ্যান্সার হবে কি জ্যা। আচ্ছা বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? প্রথমেই বলেছি বৃত্তের দৈর্ঘ্যের অপর নাম হচ্ছে বৃত্তের পরিধি, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা আমরা একটু দ্রুতই শেষ করে দিই, যেহেতু 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আপনারা 1 ঘন্টা শেষ হয়ে গেলে সকলে আবার চলে যান। দেখেন এইখানে একটা প্রশ্ন এমসিকিউ, 4 মিটার, আচ্ছা 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? আচ্ছা বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। ওকে, তাহলে 2 গুণ পাই। দেখেন প্রশ্নে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পাইই দেওয়া থাকে, পায়ের মান কিন্তু আলাদা করে দেওয়া থাকে না। প্রশ্নে যদি পাই থাকে পায়ে বসাবেন, আর যদি প্রশ্নে মান চাই, পাই নেই মান দেওয়া আছে, তখন পায়ের মান 3.1416 বসায় গুণ করতে হবে। তো নর্মালি হচ্ছে পায়ের মান, পায়ে থাকে, পায়ের মান বসাইতে হয় না। আচ্ছা এখানে আর এর মান কত? দেখেন এই যে ব্যাসার্ধ 4 না, তাহলে ব্যাসার্ধই কি আর না, তাহলে এখানে গুণ হবে 4, তাহলে 4 দুগুণী কত? 4 দুগুণী কত? 8 পাই। তাহলে আমাদের এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হচ্ছে 8 পাই। এখন এইটা পরীক্ষায় আসে যে বৃত্তের হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি অনুপাত ব্যাস সমান কত? এটা পরীক্ষায় আসে। দেখেন এইটা পরীক্ষায় আসে, একটু মনোযোগ দিবেন, এটা পরীক্ষায় আসে। সেটা হচ্ছে যে বৃত্তের পরিধি অনুপাত ব্যাস কত, বৃত্তের পরিধি অনুপাত ব্যাস কত, এটা পরীক্ষায় আসে। এটা আমাদের শিখতে হবে। কিভাবে শিখবো? প্রথমে বৃত্তের পরিধি, প্রথমে পরিধি দেওয়া আছে না, পরিধি সূত্র কি 2 পাই আর, তারপরে কি আছে অনুপাত, তারপরে ব্যাস, বৃত্তের ব্যাসের সূত্র হচ্ছে কি 2 আর। দেখেন পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, আর ব্যাস হচ্ছে 2 আর, লিখলাম। এখন এই যে অনুপাত, অনুপাত মানে ভাগ না, তাহলে 2 পাই আর ভাগ 2 আর, এই আর আর কাটা গেল, 2 কাটা গেল, তাহলে উপরে থাকলো পাই, নিচে থাকলো 1। তাহলে এর মান যদি অনেক সময় শুধুমাত্র পাই দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে পাই অনুপাত 1, এই ভাগ মানে অনুপাত। দেখেন আমরা অনুপাতের ক্লাস এখনো করি নাই, এই অনুপাত মানেই হচ্ছে ভাগ, এই অনুপাত মানেই হচ্ছে ভাগ, ভাগ মানেই অনুপাত। আমরা যখন পড়বো তখন আরো ডিটেলস পড়বো। তাহলে পরিধি ও ব্যাস এই দুটো অনুপাত হবে পাই অনুপাত 1, এটা কিন্তু পরীক্ষায় আসে। কিভাবে করলাম একটু বলি। পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, এই অনুপাত ব্যাসের সূত্র হচ্ছে 2 আর। এখন এই অনুপাত মানে হচ্ছে ভাগ, আমরা কি করে দিব? ভাগ করে দিব। কিভাবে? এই আর 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 কি করে দিলাম? কেটে দিলাম। এই যে নিচের আর উপরের আর কাটা গেল, এই 2 আর 2 কাটা গেল, উপরে থাকলো পাই আর নিচে থাকলো কি একটা 1, কোনো কিছু না থাকলে 1 ধরে নিতে হয়। তাহলে পাই ভাগ 1, ভাগ মানে অনুপাত। দেখেন অনুপাতের পরিবর্তে আমি ভাগ লিখলাম, এখন এই ভাগের পরিবর্তে অনুপাত লিখবো, পাই অনুপাত 1। আচ্ছা 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 আমরা ইম্পর্টেন্ট কয়েকটা দেখি, তারপরে আমরা হচ্ছে, আচ্ছা এইটা পড়লে আমাদের মোটামুটি কভার হয়ে যায়। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এইটা লাস্ট করাবো। দেখেন বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখেন আপনারা সিম্পলি চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে এখানে যত গুণ দেওয়া থাকবে, সেটা ব্যাস থাক আর ব্যাসার্ধ থাক, ডাজেন্ট ম্যাটার,
যত গুণ দেওয়া থাকবে, এখানে 3 আছে না, 3-এর উপর বর্গ করে দিবেন, 3 3 9, 9 গুণ। এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার উপর বর্গ করে দিবেন, বর্গ করলে যেটা অ্যান্সার হবে সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছেন? এখানে বৃত্তের ব্যাস 3 গুণ বলছে, 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে 3-এর উপর বর্গ করলাম 9। এখানে যদি 3-এর পরিবর্তে যদি 2 বলতো, 2 গুণ, তাহলে 2-এর উপর বর্গ করে দিতাম, 2 দুগুণে 4 গুণ, তাহলে উত্তর হতো 4 গুণ। এখানে যদি 4 থাকতো, যে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এই 4-এর উপর বর্গ করে দিতাম, 4 4 16। অর্থাৎ এইখানে ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলুক, এইখানে যত গুণ বলবে সেটার উপর আমরা স্কোয়ার করে দিব, সেটা হতে পারে 2, সেটা হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 5। এখানে যে সংখ্যাটাই থাক তার উপর আমরা বর্গ করে দিব, বর্গ করলে যে মান আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেকেই বুঝতে পেরেছেন। আরও কয়েকটা করান, আরও করবেন? আচ্ছা, আরও যখন করবেন আরেকটা করাই। আচ্ছা, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা দেখেন, কতজন আছেন? 10 জন। চলে গেছেন তো, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। দেখেন, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখেন, এখানে যদি ব্যাসার্ধ ক্ষেত্রফল দেওয়া থাকে, চোখ বন্ধ করে জাস্ট এই মানগুলোর উপর কি করে দিবেন? বর্গ। আমি কি বললাম যে এখানে ব্যাস থাক ব্যাসার্ধ থাক, আপনাকে ক্ষেত্রফল বের করতে বলছে এইভাবে অনুপাত দিয়ে, বা গুণ আকারে বলছে এত গুণ কত গুণ বৃদ্ধি পাবে, যাই থাক আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে বর্গ করে দেওয়া। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? 3:2 না? তাহলে 3-এর উপর আলাদা করে বর্গ করব, 2-এর উপর আলাদা করে বর্গ করব, তাহলে 3 3 9 অনুপাত 2 2 4, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে 9:4। বুঝতে পেরেছেন? এই টাইপের অঙ্ক যদি থাকে, এখানে ব্যাসার্ধ বলুক ব্যাস বলুক যাই বলুক, আপনাকে যদি বলে যে ব্যাস এত গুণ বা ব্যাসার্ধ এত গুণ, ক্ষেত্রফল কত গুণ হবে, বর্গ করে দিবেন। আপনাকে এখানে বলছে যে বৃত্তের ব্যাসের অনুপাত ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3:2, আপনার ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, আপনি কি করবেন? জাস্ট বর্গ করে দিবেন। দেখেন, এই যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? তার মানে এই যে এখানে একটা বর্গ আছে, এই আর এর মানটা আমরা এখানে কত? 3 না? তাহলে 3-এর উপর বর্গ করলে কত হয়? 9। এই যে 9 আসলো। এই ব্যাসার্ধ কত? 2 না? তাহলে 2-এর উপর বর্গ করলে কত হয়? 4। তাহলে 9:4 হয়ে যাচ্ছে না? এই জন্য আমরা এত কিছু না করে আমরা জাস্ট এটা মনে রাখবো যে এখানে ব্যাসার্ধ বলুক ব্যাস বলুক যাই বলুক, আমরা ডাইরেক্ট কি করে দিব? এই বর্গটা করে দিব। বর্গ করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, আরেকটা অঙ্ক করি, তারপরে আমরা শেষ করে দিব। একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে তার বৃত্তস্থ কোণ কত? দেখেন, একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে তার বৃত্তস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ কত দেওয়া আছে? 120 ডিগ্রি। বৃত্তস্থ কোণ কত? আমরা কি পড়েছিলাম যে একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ, একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ সমান 2 গুণ বৃত্তস্থ কোণ, তাই না? আমরা কিন্তু এই সূত্রটা বলেছিলাম মুখস্থ করতে। তাহলে একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ সমান 2 গুণ বৃত্তস্থ কোণ। এখন এখানে কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি? 120 না? তাহলে 120 সমান 2 গুণ বৃত্তস্থ কোণ। ওকে, এখন এই 2কে আমরা এখানে ভাগ করে দিব। 120 ভাগ 2 কাটাকাটি করলে কত হয়? 60 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। সোজা মনে রাখবেন, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে কি? বৃত্তস্থ কোণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি, তার অর্ধেক কি? 60 না? তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 60।
আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের মঙ্গলবারে যে ক্লাসটা আছে, মঙ্গলবারের ক্লাস আমি সকাল 11টার সময় নিব। সকাল 11টার সময় নিব আমি, কারণ আমার একটু কাজ আছে মঙ্গলবারে। আসলে আমি একটু বাইরে যাব। যাই হোক, মঙ্গলবারে হচ্ছে আপনাদের ক্লাস হবে 11টায়। আর আপনাদের এতদিন পর্যন্ত মানে আজকে পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, জয়টা ক্লাস হয়েছে, তার উপর আমরা বৃহস্পতিবারে আমরা হচ্ছে রাত 8টা অথবা 9টা এই সময়ে আমরা একটা পরীক্ষা নিব। এতদিন তো ক্লাস করলেন, কি পড়লেন, কতটুকু পড়লেন, সেটা নিজেকে যাচাই করার জন্য আমরা বৃহস্পতিবারে আমরা রাত 8টা বা 9টার সময় একটা পরীক্ষা নিব। পরীক্ষা কি, আপনাকে আমি লিঙ্ক দিব, গুগল ডকের মাধ্যমে আপনাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দিব। লিঙ্কে ক্লিক করে, যারা আমার আগের ব্যাচে ছিলেন তারা তো জানেন কিভাবে পরীক্ষা দিতে হয়। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রশ্ন পেয়ে যাবেন, উত্তরগুলোতে জাস্ট ক্লিক করে করে শেষে সাবমিট করে দিলেই হয়ে যাবে। তো আপনাদের মঙ্গলবারে ক্লাস হবে হচ্ছে সকাল 11টার সময়। আর আপনাদের বৃহস্পতিবারে আজকে পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আপনাদের, তার উপর বৃহস্পতিবারে কি হবে, একটা পরীক্ষা নিব আমি। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ধন্যবাদ।